নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইন অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। হেলথলাইন অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আলোচনা করি। আজকেও তার অন্যথা হবে না, আজকেও আমরা সেরকমই একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো ক্যান্সার। ক্যান্সার শব্দটা মানে এই যে একটা প্রাণঘাতী রোগ, এই শব্দটা শুনলেই মানুষ প্রচন্ড ভয়গ্রস্ত হয়ে পড়েন। আমি বলবো আমাদের আশেপাশের কারোর হোক বা নিজের হোক, কোথাও গিয়ে একটা প্রাণহানি, একটা প্রাণকে হারিয়ে ফেলা, এই যে ভয়, এই যে দুঃখ, এই জিনিসটা অনেক আগে থেকে আমাদেরকে গ্রাস করে। কিন্তু ক্যান্সার বিষয়টা এতটাই বড়, এতটাই ভার্স্ট একটা টপিক যে আমরা হয়তো পুরোটা নিয়ে আজকে আলোচনা করতে পারবো না। সেই জন্য আমরা আজকে একটি টপিক, একটি ভাগকে বেছে নিয়েছি। আজকে আমাদের টপিক ব্রেস্ট ক্যান্সার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আজকেও আমার সঙ্গে একজন স্পেশালিস্ট রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র মেডিকেল অনকোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ। অনেক স্বাগত স্যার আপনাকে। আমাদের আজকের যে আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার। আমি শুরুতেই যেটা বললাম, ক্যান্সার এমন একটা শব্দ যেটা মানুষকে, যার হচ্ছে তাকেও আর যার পরিবারে হচ্ছে তাকেও অনেকটা ভেতর থেকে ভেঙে দেয়। এই বিষয়টা যেমন রয়েছে, কিন্তু আমরা ক্যান্সারকে নিয়ে পুরোটা আলোচনাও করতে পারবো না। কিন্তু আমি খুব ছোট করে শুরুতেই একটু জানতে চাইবো, ক্যান্সার কি? দেখুন, যখন আমাদের শরীরে সেল ডিভিশন হয়, আমাদের রিপ্লেনিশমেন্ট যেটা বলে, যে একটা আমাদের ধরুন চামড়ার ক্ষেত্রেই বলছি, রেগুলার চামড়া ইউজ হচ্ছে, ওপরের লেয়ারটা নষ্ট হচ্ছে, ভেতর থেকে নতুন লেয়ার তৈরি হচ্ছে, যে এই সব প্রসেসেই একটা সেল ডিভিশনের ব্যাপার থাকে। মানে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, এরকমভাবে নতুন নতুন সেল ডিভাইড করে। এবার এই সেল ডিভিশন প্রসেসটা খুব স্ট্রংলি কন্ট্রোল মানে সেল ডিভাইড করার সিগন্যালও ততটা ঠিক সেল ডিভিশন অ্যাডিকুয়েট হয়ে গেল, তখন সিগন্যালটা বন্ধ হয়ে যায়, সেটাকে বলে টিউমার সাপ্রেশন জিন। আর প্রোটো অনকোজিনস, মানে যেগুলো সেল ডিভাইড করতে সাহায্য করে, সেগুলো হচ্ছে টিউমার প্রোমোটার জিন। টিউমার কথাটা কারণ বলছি, কারণ এগুলো টিউমারের সঙ্গে বা ক্যান্সারের সঙ্গে খুব অ্যাসোসিয়েট। সোজাভাবে বুঝতে গেলে এই যে ব্যালেন্সটা, যে সেল ডিভিশন আর সেল ডেথ, এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায়, সে নষ্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে, সেগুলো আমরা হয়তো পরে আসবো। কিন্তু এই ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যায় এবং সেটাতে যখন সেল ডিভিশনটা বেশি প্রায়োরিটি পায় সেল ডেথের জায়গায়, তখন একটা টিউমার বা একটা মাস ডেভেলপ করে, যে কোনো অর্গানে, মাথা থেকে পা অবধি যে কোনো অর্গানে হতে পারে। এবং সেই মাসটা যখন আনকন্ট্রোল গ্রোথ হয়, মানে তার গ্রো করেই চলেছে কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন সেটা সেই জায়গা থেকে বেরিয়ে অন্যান্য জায়গায় যেতে পারে। তো সেই ইনভেসিভ যেই মাস, যেটার একটা পোটেনশিয়াল আছে যে শরীরের অন্যান্য জায়গায় ছড়ানোর, মেটাস্টেসিস করার, সেই জিনিসটাকে বলা হয় ক্যান্সার। আচ্ছা, মানে এই বিষয়টা আপনি অনেক ছোট করে, অনেক সহজে আমাদের দর্শকদেরকে বললেন, কিন্তু এই বিষয়টার যে ভাগটা নিয়ে আজকে আমাদের আলোচনা, ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সার কি বা কেনই হয় এই জিনিসটা? ঠিক যেরকম বললাম, যে শরীরের যে কোনো জায়গায় সেল ডিভিশনটা যদি বেশি হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, সেখানেই একটা ক্যান্সারাস মাস হতে পারে। সেইটা ব্রেস্টের ক্ষেত্রেও হতে পারে। ব্রেস্টে, আমাদের নর্মাল মহিলাদের ব্রেস্টের মধ্যে যেই টিস্যু আছে, যেটা মানে সফট টিস্যু আছে এবং ডাক্টস আছে, মানে যেটা ব্রেস্টটা তো প্রাইমারিলি দুধ প্রডিউস করার জন্য ইউজ হয় বাচ্চাদের জন্য। তো সেই যেই ডাক্ট, যেগুলো যেখানে মিল্ক প্রোডাকশন হয়, সেই ডাক্টের যেই লাইনিংটা, দেওয়ালটা, সেই দেওয়ালের সেল থেকেও ক্যান্সার হতে পারে। বা সেই দেওয়ালের বাইরে অনেকগুলো ডাক্টকে একসঙ্গে জড়ো করে রেখেছে যেই টিস্যু, সেই টিস্যুর সেল থেকেও ক্যান্সারাস গ্রোথ হতে পারে। তো যে কারণেই হোক, যখনই একটা ক্যান্সারাস গ্রোথ ব্রেস্টের মধ্যে হচ্ছে, সেটাকেই আমরা ব্রেস্ট ক্যান্সার বলি। আচ্ছা, মানে এটাকে দুভাগে ভাগ করা যেতে পারে? এটাকে দুভাবে ভাগ করা, যেমন ডাক্তারি ভাষায় একটাকে বলা হয় ডাক্টাল কার্সিনোমা, একটাকে বলা হয় লোবুলার কার্সিনোমা। কোন জায়গা থেকে অরিজিনেট করছে সেটার উপর বেস করে। আচ্ছা, এবার তাহলে কি এই দুটোর মধ্যে বিষয়টি পরিবর্তন হয়ে যায়, মানে কোনো রকমের ধরনের পরিবর্তন ঘটে কি? হ্যাঁ, কিছু কিছু ধরনের ডিফারেন্স থাকে। যেমন আমরা কিছু মার্কারস দেখি ব্রেস্ট ক্যান্সারের মধ্যে, যেমন হরমোন রিসেপ্টর বা HER2। এই মার্কারগুলো ডাক্টাল কার্সিনোমার ক্ষেত্রে একরকম হয়, লবিউলার কার্সিনোমার ক্ষেত্রে একরকম হয়। কিন্তু ওভারঅল একজন সাধারণ মানুষের বোঝার জন্য যদি আমরা বলি, দুটো ক্যান্সারই
সেম ভাবে প্রেজেন্ট করে, সেম ভাবে সিমটমস আনে, এবং ট্রিটমেন্টটাও কিন্তু লার্জলি সেমই থাকছে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে লক্ষণ যেটা বললেন যে দুটো ক্ষেত্রে একই রকম হতে পারে, সেই সিমটমস গুলো কি কি? ব্রেস্ট ক্যান্সারের প্রথম লক্ষণ হচ্ছে একটা হার্ড লাম্প, যেটা অনেক সময় মানুষ নিজে ফিল করে, স্নান করতে যাওয়ার সময় বা সাবান দেওয়ার সময় হয়তো হাতে ঠেকলো, বা অনেক সময় কি হয়, যদি ব্রেস্ট লাম্পটা স্কিনের খুব কাছাকাছি থাকে, ব্রেস্টের চামড়ার খুব কাছাকাছি থেকে, সেক্ষেত্রে চামড়ার ওপর পোর্শনটা ক্ষয়ে গিয়ে আলসার হতে পারে, হ্যাঁ, একটা ঘায়ের মতন দেখা দিতে পারে। বা ধরুন একটা ব্রেস্ট লাম্প হয়েছে যেটা খুব শক্ত নয়, খুব ডিপ ডিপ আছে, কিন্তু ধরুন ব্যথা হচ্ছে, বা অনেক সময় নিপল থেকে কিছু ব্লাডি ডিসচার্জ হচ্ছে, এগুলো হচ্ছে সাধারণত ব্রেস্ট ক্যান্সারের সিমটম। এছাড়া যখন ব্রেস্ট ক্যান্সার আনট্রিটেড অবস্থায় বা এটা এই স্টেজে যদি কেউ না দেখায়, তাহলে যেটা হয়, ব্রেস্ট ক্যান্সারটা পাশে আমাদের লিম্ফ নোডে ছড়িয়ে যায়, মানে আমাদের আন্ডার আর্মস বা বগলের যে লিম্ফ নোডগুলো আছে সেই লিম্ফ নোডে ছড়িয়ে যায়, এবং সেখানে যখন লিম্ফ নোডে গিয়ে ক্যান্সারগুলো বাসা বাঁধে, তখন সেই লিম্ফ নোডগুলো ফুলতে পারে, এবং আমরা সেটা অনেক সময় পেশেন্ট ফিল করতে পারে যে বগলের মধ্যে একটা লাম্প মতন ডেভেলপ করেছে। এই স্টেজ অবধিও যদি কোনো ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু সেটা শরীরের অন্য জায়গায় ছড়াতে পারে। সেটা যে কোনো জায়গায় ছড়াতে পারে, লাংস, লিভার, বোন, ব্রেন, তো যেখানে ছড়াবে সেই জায়গার সিমটম নিয়ে পেশেন্ট অনেক সময় আসতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং সবচেয়ে কমন সিমটম যেটা আমাদের ওপিডিতে পেশেন্টরা আনেন, সেটা হচ্ছে একটা ব্রেস্ট লাম্প, বা লাম্পটা থেকে একটা ঘা হয়ে গেছে এবং সারছে না সাধারণ ওষুধ খেয়ে, সেটাই হচ্ছে সবচেয়ে কমন সিমটম। আচ্ছা, মানে কারোর যদি এই ধরনের লাম্প তৈরি হয়, সে অনেক সময় মানুষ তো নিজেকে নিজে ট্রিটেবল খুব মনে করে যে আমি যাই একটু ওষুধ খেয়ে আসি, এই ধরনের ট্রিটমেন্টও কি আপনারা দেখতে পান যে নিজেরাই যাচ্ছে ওষুধ খাচ্ছে? অনেক ক্ষেত্রেই ব্রেস্ট লাম্প যখন ইনিশিয়ালি ধরা পড়ে, কেউই অনকোলজিস্টের কাছে যান না, সাধারণ ইনফেকশন বা অন্য কোনো সাধারণ বিনাইন কারণ ভেবেই তারা অনেক সময় নিজে কোনো ওষুধ খান বা লোকাল ডাক্তারবাবু দেখে হয়তো কিছু ওষুধ দেন, কিন্তু সেটা করতেও ক্ষতি নেই, কিন্তু সেটা ততক্ষণই করবেন যতক্ষণ সেটা এফেক্ট দিচ্ছে। ধরুন কথার কথা বলছি, আজকে আমার একটা ব্রেস্ট লাম্প হলো, আমি ডাক্তারের কাছে গেলাম, তিনি কিছু ওষুধ দিলেন, সেই লাম্পটা যদি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পর সেরে যায়, তাহলে ঠিক আছে, হয়তো সেটা কোনো বিনাইন কারণ হয়েছিল, হ্যাঁ। কিন্তু যদি সে লাম্পটা রয়ে গেছে, সেম সাইজে রয়ে গেছে বা সাইজে বাড়ছে, এবং আপনি যা ওষুধ খাচ্ছেন সেটার কোনো এফেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ব্রেস্ট ক্যান্সার রুল আউট করাটা খুব জরুরি, বিফোর সেটা, মানে বিফোর ইট স্প্রেডস টু দ্য আদার অর্গানস, অন্য জায়গায় ছড়ানোর আগে সেটা আমাদের ধরা দেয়। মানে একদমই ওই জিনিসটাকে খুব লাইটলি নেওয়া উচিত নয়, একদম। আর কেউ যখন আপনাদের কাছে আসছে, এরকম ধরুন ব্রেস্ট লাম্প নিয়েই আসছে, সে হয়তো বুঝতেও পারছে না কি হয়েছে, আপনারা কোন টেস্টের মাধ্যমে এটাকে আলাদা করেন? কারণ এটা তো অন্য কারণেও হতে পারে। নিশ্চয়ই। তো যখনই এরকম কোনো ব্রেস্ট লাম্প আমরা পাই, সবার আগে আমাদের কাজ হয় সেটাকে ক্লিনিক্যালি এক্সামিন করা, মানে একজন অনকোলজিস্ট যখন সেটা ক্লিনিক্যালি দেখেন, সেটার সাইজ বা শেপ বা ওপরের যেই চামড়াটা আছে সেই চামড়াটার সঙ্গে সেটাকে আলাদা করা যাচ্ছে কিনা, বা সেটাকে ব্রেস্টের মধ্যে মুভ করা যাচ্ছে কিনা, এবং যেই আমি যেটা বললাম যে যেহেতু ব্রেস্ট ক্যান্সার সে সেম সাইডের আন্ডার আর্মসেও স্প্রেড করতে পারে, তো সেখানে কোনো লিম্ফ নোড আছে কিনা, প্রথম স্টেপ হচ্ছে এই ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো ডাক্তারের করা উচিত। পরে আসছি টেস্টের ব্যাপারে। সবার প্রথম টেস্ট যেটা একটা হিন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যামোগ্রাফি বা আলট্রাসোনো ম্যামোগ্রাফি। তাতে আমরা বলতে পারি, কিছু স্কোরিং হয়, বাইরের স্কোরিং হয়, সেই স্কোর দেখে আমরা বলতে পারি যে এটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি নাকি বিনাইন কোনো ব্রেস্ট লাম্প হওয়ার সম্ভাবনা বেশি। তো যখনই এই ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে আমাদের একটা সাসপিশন আসে যে এটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তখন সেটাকে কনফার্ম করার জন্য আমাদের বায়োপসি করাটা ম্যান্ডেটরি। কারণ বায়োপসি একমাত্র উপায় যেভাবে শুধু ব্রেস্ট নয়, মাথা থেকে পা অব্দি যে কোনো ক্যান্সার প্রমাণ করতে গেলে আপনাকে বায়োপসি করতে হবে। আর একদিকে আমাদের চিকিৎসা পদ্ধতি এখন এতটাই উন্নত যে সব জায়গাতেই এই ধরনের টেস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, মানুষের সুবিধে অনেক বেশি স্বাস্থ্য ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে তো নিজেকে সচেতন হতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। ওই লাম্প হলো আর আমি ওষুধ খেয়ে নিলাম, বিষয়টা সেরকম নয়। অনকোলজিস্টরা রয়েছেন, তাদের কাছে যেতে হবে। আর স্যার আরো একটা বিষয়, টেস্ট তো হলো, তারপরে ধরুন আপনারা ওটাকে ফাইনালাইজ করলেন যে ওটা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার পরবর্তী স্টেপ কি আছে? চিকিৎসা পদ্ধতি কোন দিকে এগোয়? প্রথমে ওষুধ,
সার্জারি, এই বিষয়গুলো কিভাবে এগোয়? প্রথমে যে কোনো ক্যান্সার যখন আমরা ডায়াগনোসিস করি বায়োপসি করে, আমাদের নেক্সট স্টেপ হয় সেই ক্যান্সারটাকে স্টেজ বার করা। সেটা স্টেজ 1 না স্টেজ 2 না স্টেজ 3 না স্টেজ 4, এবং পুরো ট্রিটমেন্টটাই ডিপেন্ড করে হচ্ছে এই স্টেজটার উপর। যেমন ধরুন, যদি কারোর স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার হয়, তার ক্ষেত্রে সাধারণত প্রথমেই সার্জারির অফার করা হয়, সার্জারি করা হয়, এবং সেই সার্জারি করে তারপরে তার সেই সার্জিক্যাল স্পেসিমেনের যে প্যাথোলজি রিপোর্টটা আসছে সেটার ওপর বেস করে পরবর্তী চিকিৎসাটা ডিসাইডেড হয়। কিন্তু যাদের ধরুন একটু অ্যাডভান্সড ক্যান্সার হয়েছে, মানে স্টেজ 2 বা স্টেজ 3, তাদের ক্ষেত্রে অনেক সময় সার্জারির আগে একটা 4 থেকে 6 মাসের কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি, সেটা ডিপেন্ড করে কি টাইপের ব্রেস্ট ক্যান্সার সেটার ওপর, তো সেইটা দিয়ে জিনিসটাকে ছোট করে তারপর সার্জারি করা হয়। মূল বক্তব্য হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যতক্ষণ সেটা স্টেজ 1 থেকে স্টেজ 3-র মধ্যে আছে, মেইন ট্রিটমেন্টটা কিন্তু সার্জারি। কেমোথেরাপিও লাগবে, সেটা আয়দার কিছু ক্ষেত্রে সার্জারির আগে লাগতে পারে বা সার্জারি পরে লাগতে পারে, এবং অনেক ক্ষেত্রেই রেডিওথেরাপিও লাগে, সেটা সাধারণত সার্জারির পরে। লাস্টে পড়ে হলো স্টেজ 4। স্টেজ 4 হয়ে গেল মানে আপনার ক্যান্সারটা ব্রেস্ট থেকে ছড়িয়ে অন্যান্য জায়গায় চলে গেছে ব্লাডের মাধ্যমে। সেক্ষেত্রে শুধু ব্রেস্টটাকে বাদ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনার ক্যান্সারগুলো ব্লাডে ঘুরছে এবং অন্যান্য জায়গায় অন্যান্য অর্গানে ছড়িয়ে গেছে। তখন আমাদের উদ্দেশ্যটা ঠিক কিওর করা থাকে না, কারণ কিওর করা সম্ভব নয়। তখন আমাদের উদ্দেশ্য হয় যে যতটা সম্ভব ক্যান্সারের গ্রোথটাকে যত বছর সম্ভব কন্ট্রোলে রাখা। সেটা কেমোথেরাপি দিয়ে হতে পারে, টার্গেটেড থেরাপি দিয়ে হতে পারে, ইমিউনোথেরাপি দিয়ে হতে পারে, অনেক রকম পদ্ধতি আছে। সেটা ডিপেন্ড করে, যেটা বললাম, যে বায়োপসি রিপোর্টটা কি আসছে সেটার উপর। তো আমি যদি সামারি করে বলি, স্টেজ 1, 2 এবং 3 ট্রিটমেন্ট হলো সার্জারি এবং কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। স্টেজ 4 ট্রিটমেন্ট হচ্ছে অনলি কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি। আচ্ছা, সেক্ষেত্রে ওষুধের ভূমিকা কতটা? সার্জারি তো তারপরের। হ্যাঁ, ওষুধ, দেখুন, ওষুধ বলতে আমরা কমন পার্লেন্সে যেটা বলি, যেটা হচ্ছে ট্যাবলেট, যেটা খাওয়া যায়। কিন্তু ইনজেকশনের মাধ্যমে যেটা দেওয়া হয় কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, সেটাও তো ওষুধ মানে যেটা এমন একটা জিনিস যেটা একটা অসুখকে চিকিৎসা করার জন্য দেওয়া হয়। সেটা ট্যাবলেট ফর্মেও হতে পারে, সেটা ইনজেকশন ফর্মেও হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলো কার্যকরী, কিন্তু এখন অবধি প্রাইমারিলি কিন্তু ব্রেস্টের ট্রিটমেন্ট মানে কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি এবং কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল থেরাপি। আচ্ছা, একটা বিষয় যেটা আমরা দেখেছি বহু রোগীকেই, যে কেমোথেরাপির ক্ষেত্রে তাদের প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে একটু মানে যার হবে সে তো শুনেই, কেমোথেরাপি শুনে তো একটা ভয়ের বিষয় থাকছে। সেখান থেকে একটু যদি মানে যত্নশীল হওয়া যায়, কোন চিকিৎসাটা তার জন্য, শরীরের জন্য একটু কম কষ্টের হবে? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে মানুষ যেটা সাধারণত মনে করেন, আপনি যেটা বললেন যে কেমোথেরাপি খুব পেইনফুল, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক পেইনফুল নয়। পেইন মানে আমরা কি বুঝি, যে আমার শরীরে ধরুন আমার কোথাও একটা হাড় ভেঙে গেছে, আমার সেইখানে একটা ব্যথা হচ্ছে লিটারালি, সেটা হচ্ছে পেইন। কিন্তু ধরুন আজকে আমি একটা ট্রিটমেন্ট নিলাম যার জন্য ধরুন আমার খিদে কমে গেছে, আমার ওজন কম হচ্ছে, বা আমার খেতে কষ্ট হচ্ছে কারণ মুখে ঘা হয়েছে। হ্যাঁ, এই সিমটমগুলোকে আমি যদি দেখি, এর মধ্যে কিন্তু পেইন কোথাও নেই, কিন্তু মানুষ সেটাকে, এই অনেকগুলো কষ্টকে অ্যাসিমিলেট করে পারসিভ করে অ্যাজ ইফ ব্যাপারটা খুব পেইনফুল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা হচ্ছে। অ্যাকচুয়ালি কেমোথেরাপি কিন্তু পেইনফুল নয়। সার্জারি পেইনফুল হতে পারে, কারণ কাটা ছেঁড়ার একটা ব্যাপার থাকে, একটা মুন্ডটা হিলিং এর ব্যাপার থাকে, কিন্তু কেমোথেরাপি পার সে পেইনফুল নয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে কেমোথেরাপি দিলে কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে, সবার হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রেই সেটা পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস এবং বাকি যে কোমরবিডিটিস, ধরুন সুগার, থাইরয়েড, প্রেশার, বা হার্টের বা লাংসের কোনো যদি আগে থেকে তার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত কেমোর সাইড এফেক্টগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু যদি দেখা যায় যে প্রথম সাইকেলে তার সাইড এফেক্টটা বেশি হচ্ছে, অনকোলজিস্টরা পরবর্তী সাইকেলগুলোয় কেমোর ডোজটাকে এমনভাবে অ্যাডজাস্ট করেন যাতে তার সাইড এফেক্টও না হয়, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করতে পারি। এই যে আপনি বিভিন্ন ভাগ বললেন, কেমোথেরাপি, রেডিয়েশন,
এই ট্রিটমেন্টগুলো কিভাবে হয়? কেমোথেরাপি মেইনলি যেটা হয় সেটা হচ্ছে স্যালাইনের মাধ্যমে আচ্ছা। রেগুলার ইন্টারভ্যালে, সেটা ধরুন প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে বা 3 সপ্তাহ অন্তর অন্তর, সেটা প্রোটোকল টু প্রোটোকল ডিপেন্ড করে, যে একটা রেগুলার ইন্টারভ্যালে পেশেন্ট হাসপাতালে আসেন, ডে কেয়ার বেসিসেই হয়, একটা স্যালাইনের মাধ্যমে একটা ওষুধ স্যালাইনের সঙ্গে গুলে একটা দেওয়া হয়। সে আচ্ছা। ওষুধটার ডিটেলস আমি যাচ্ছি না, অনেক রকম ওষুধ হুম। আছে। রেডিওথেরাপি কিছুই না, যেখানে পেশেন্টের সার্জারি হয়ে গেছে, সেই জায়গাটায় যে যদি কিছু রেসিডুয়াল ক্যান্সার সেল থাকে বা সেই জায়গার ক্যান্সার রেকারেন্স হওয়াটাকে কমানোর জন্য হুম। এক্সটার্নাল বিম রেডিওথেরাপি দেওয়া হয়। মানে যেখানে পেশেন্ট একটা রেডিয়েশন মেশিনে গিয়ে শোয়, কয়েক মিনিটের জন্য জাস্ট রেডিয়েশনটা অন হয়, পেশেন্ট কিছু বুঝতেই পারে না, বুঝতেই জাস্ট পারে না। এটা তো ইনভিজিবল একটা রে, হুম। অনেকটা এক্স রের মতন। যেমন এক্স রে হলে কি আমরা বুঝতে পারি কিছু কোনো গেল ray শরীর গেছে, দিয়ে, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি তো পার্টিকেলস যায়। হুম। তো রেডিয়েশনের ক্ষেত্রে সেরকম ওরকম পার্টিকেলস যায়, যেটা কখনোই সেন্স করা সম্ভব নয়, এবং সেটাও কোনো দিক থেকে কিন্তু পেইনফুল নয়। আচ্ছা। আর এই যে আরো একটি আপনি কিছুক্ষণ আগেই বললেন যে হরমোনাল থেরাপি এবং টার্গেটেড থেরাপি। হরমোনাল থেরাপিটা কি জিনিস? যখন অনেক ব্রেস্ট ক্যান্সার আছে, 60% ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্যান্সার সেলের যেই মানে বাইরের কভারিংটা, সেই কভারিংয়ে কিছু রিসেপ্টর থাকে, যেগুলোকে বলা হয় হরমোন রিসেপ্টর। এবং যেই সব ব্রেস্ট ক্যান্সারে হরমোন রিসেপ্টর থাকে, সেই সব ব্রেস্ট ক্যান্সারের খাবারটা হচ্ছে ফিমেল হরমোন। তো যখন এই ধরনের কোনো পেশেন্ট আমরা পাই, ইনিশিয়াল মেইন ট্রিটমেন্টটা হওয়ার পরে তাদেরকে হরমোনাল ট্যাবলেট দেওয়া হয়, যাতে সেই হরমোনের যে ক্যান্সারের ওপর এফেক্টটা সেটাকে ব্লক করা যায়। এটাই হচ্ছে হরমোন থেরাপি। সাধারণত হরমোন থেরাপি 5 বছর বা 10 বছর অবধি দেওয়া হয়। এটা কিছু না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট। এবং আপনি যেটা বললেন টার্গেটেড থেরাপি কি না, ব্রেস্ট ক্যান্সারের মধ্যে একটি মার্কার, যেরকম হরমোন একটি মার্কার, সেরকম HER2 বলে একটি মার্কার আছে। সেইটা যাদের পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে একটি HER2 ব্লকার, মানে ট্রাস্টুজুম্যাব বা পারটুজুম্যাব এইরকম নামে কিছু ওষুধ আছে, যেটা স্পেসিফিক্যালি ওই মার্কারটার এগেনস্টে কাজ করে এবং ক্যান্সার সেলগুলোকে মারতে সাহায্য করে। এইটাই হচ্ছে টার্গেটেড থেরাপি। কেমোথেরাপি মানে সেটা সবাইকে মারবে, ক্যান্সার সেলকেও মারবে, নর্মাল সেলকেও মারবে। টার্গেটেড থেরাপি মানে শুধু ক্যান্সার সেলকেই মারবে। কিন্তু সব ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দিতে পারি না, কারণ সব ক্যান্সারের মধ্যে সেই টার্গেটটা নেই। যাদের আছে তাদের ক্ষেত্রে টার্গেটটা দেওয়া হবে। এটা তো গেল চিকিৎসা পদ্ধতি, তারপর একটা ফলো আপ ভিজিটের একটা বিষয় থাকে নিশ্চয়ই। কারণ ক্যান্সার আমরা জানি এমন একটা বিষয় যেটা মানে দীর্ঘদিন ধরে চলছে। সেক্ষেত্রে আমি ফলো আপ করবো আমার চিকিৎসকের সঙ্গে, আমার পুরোপুরি তারপরের কি কি পদক্ষেপ রয়েছে, মানে আমি ডাক্তারের কাছে যাব, তারপরের স্টেপ? প্রথমত যখনই কারোর ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সাধারণত দেখা গেছে যে পুরো মেইন ট্রিটমেন্টটা কমপ্লিট হতে 6 মাস থেকে 8 মাস বা কারো ক্ষেত্রে 1 বছর লাগতে পারে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এতটা টাইম কিসের জন্য লাগছে? তার কারণ আমাদের একটা ফেজ ধরে কেমোথেরাপি দিতে হয়, সার্জারিটা হয়তো একদিনে হয়ে গেল, রেডিয়েশনটাও 1 মাসে হয়ে গেল, কিন্তু বাকি যে সময়টা, সেই সময়টা আমাদের যায় হচ্ছে ওই রেগুলার ইন্টারভ্যালে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি দেওয়া। যখন সেই ফেজটা ওভার হয়ে যায়, সেটা যতদিনই হোক, 6 মাস হোক, 1 বছর হোক, তারপরে পেশেন্ট আমাদের কাছে রেগুলার ফলো আপে আসেন। 3 থেকে 6 মাস অন্তর অন্তর ফলো আপে আসেন, যেখানে আমরা পেশেন্টকে ক্লিনিক্যালি দেখি এবং যদি দরকার পড়ে কোনো এক্স রে বা আলট্রাসোনোগ্রাফি বা পেট স্ক্যান করি, যদি সেরকম কোনো সিমটম বেরোয়। আদারওয়াইজ নর্মাল ফলো আপে থাকতে থাকতে সাধারণত দেখা গেছে যে কোনো লিটারেচার বা গাইডলাইন বলে যে 5 বছর হয়ে গেলে তারপরে ফলো আপ অনেক সময় কিন্তু বন্ধ করা যায়, কারণ 5 বছরটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, যখন ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তারপরে ক্যান্সার ফেরার সম্ভাবনাটা অনেক কমে যায়, কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার ছাড়া, বাট লার্জলি সব ক্যান্সারেরই 5 বছর অবধি ফেরার সম্ভাবনাটা বেশি। তো এই 5 বছর রেগুলার ইন্টারভ্যালে অনকোলজিস্টের সঙ্গে ফলো আপ রাখাটা খুব জরুরি। আর সেক্ষেত্রে মানে এই যে ফলো আপ তো রয়েছে, কিন্তু এই বিষয়টা কতটা জটিল হতে পারে পরবর্তীতে, আর কি কি বিষয়ের জটিলতা তৈরি হতে পারে? দেখুন, যখন একটা ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কিউরেটিভ ব্রেস্ট ক্যান্সারের কথা বলছি, স্টেজ 1, 2, 3, যখন সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবারে তো ফলো আপটায় আপনি আসছেন দেখার জন্য যে জিনিসটা আর ফিরছে কিনা। দুটো আউটকাম হতে পারে, ফিরতে পারে বা
কিওর হয়ে যেতে পারে, এর মাঝখানে তো কিছু হতে পারে না। তো যদি ধরে নিই যে কিওর হয়ে গেল, 5 বছর ফলো আপ কমপ্লিট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট একদম নর্মাল লাইফে ফিরে যেতে পারে। ইনফ্যাক্ট 5 বছর অব্দি ওয়েট করার দরকার পড়ে না। যখন ইনিশিয়াল ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যায়, তারপরেই সব পেশেন্ট কিন্তু তাদের নর্মাল জীবনযাপনে ফিরেই যায়। মানে অফিস করা, হ্যাঁ, অফিস করা, বাড়ির কাজ করা, সবকিছুই তারা করতে পারেন। 5 বছর পরে যেটা হয়, ক্যান্সার ফেরার সম্ভাবনাটাও কমে যায়, কাজে ডাক্তারের কাছে আসার দরকারটাও অনেকটা কমে যায়। কিন্তু এটা কি পরবর্তীকালে অন্য কোনো জটিলতা আনতে পারে? ধরুন ট্রিটমেন্ট চলাকালীন শরীরে অন্য কোনো জটিলতা তৈরি হতে পারে? ক্যান্সার ট্রিটমেন্টে দুরকম সাইড এফেক্ট হয়, একটা হচ্ছে শর্ট টার্ম সাইড এফেক্ট, একটা হচ্ছে লং টার্ম সাইড এফেক্ট। সৌভাগ্যবশত ম্যাক্সিমাম যে সাইড এফেক্ট মানুষ জানেন বা যেটা নিয়ে ভয় পান, সেগুলো সবই শর্ট টার্ম সাইড এফেক্ট। মানে ধরুন মুখে ঘা হলো, চুল পড়ে গেল, স্কিনের কালারে চেঞ্জ হলো, বা এই ধরনের যেগুলো হয়, সেগুলো ম্যাক্সিমামই শর্ট টার্ম সাইড এফেক্ট। মানে কিমোথেরাপি কমপ্লিট হয়ে গেল, তারপর সেগুলো আস্তে আস্তে নর্মালাইজ করে গেল। কিছু কিছু লং টার্ম সাইড এফেক্ট আছে, যেমন কিছু কিছু ওষুধ আছে, যেমন ধরুন প্যাক্লিট্যাক্সেল বলে একটি ওষুধ, যেটা ব্রেস্ট ক্যান্সারে খুব কমনলি ইউজ করা হয়। তো এই প্যাক্লিট্যাক্সেল ওষুধটার একটা লং টার্ম সাইড এফেক্ট হচ্ছে কারো কারো ক্ষেত্রে নার্ভ ড্যামেজ হতে পারে। মানে ধরুন নার্ভ ড্যামেজ মানে একদম শুয়ে পড়ছেন সেরকম নয়, কিন্তু একটা হাত পায়ে ঝিনঝিনি ভাব থাকছে, বা কারো কারো ক্ষেত্রে ধরুন হাতের বা পায়ের গ্রিপটা একটু উইক হয়ে গেছে। এই ধরনের কিছু সাইড এফেক্ট অনেক সময় কিন্তু অনেক লম্বা ডিউরেশন অব্দিও থাকতে পারে, কয়েক বছর অব্দিও থাকতে পারে। আর খুব রেয়ারলি দেখা গেছে যে খুব লং টার্ম যারা ক্যান্সার সার্ভাইভার, তাদের ক্ষেত্রে কিছু কার্ডিয়াক চেঞ্জেস দেখা যায়। তো সেই জন্য একটা রেগুলার কার্ডিওলজিস্টের ফলো আপটা খুব দরকার, যাতে সেই কমপ্লিকেশনগুলো কখনো যদি অ্যারাইজ করে আমরা সেটাকে ট্রিট করতে পারি। আর এই যে পুরো বিষয়টা আমরা আজকে পুরোটাই আলোচনা করতে পারলাম, আশা করি যতটুকু একদম সামারি করে করা সম্ভব। ব্রেস্ট ক্যান্সারে লাইফস্টাইল, কারণ আমি বলবো মানে আমাদের বর্তমান যা জীবনযাত্রা সবার, সেখানে মানুষ ঠিকমতো ঘুমোতে পারছেন না। দিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 15 ঘন্টা 16 ঘন্টাই তাকে বাইরে কাটাতে হচ্ছে। সে মানে বাড়ির খাবার, তৈরি খাবার তো দূরের কথা, বাইরের খাবার তাকে খেতে হচ্ছে। এই সমস্ত কিছুই কি ব্রেস্ট ক্যান্সারকে কখনো স্টিমুলেট করতে পারে? হ্যাঁ, ভীষণভাবে। অ্যাবনর্মাল লাইফস্টাইল, আমি অ্যাবনর্মালি বলবো কারণ আমরা তো মানে হোমোস্যাপিয়েন্স বা মানুষ তো ঠিক এই লাইফস্টাইলটা ভাবে ইভলভ হয়নি, এটা মডার্নাইজেশনের সঙ্গে ব্যাপারটা হয়েছে। তো এই অ্যাবনর্মাল লাইফস্টাইল কিন্তু আপনার স্ট্রেস বাড়াতে পারে, আপনার ওবেসিটি বাড়াতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা সেটা করতে পারে, এবং আরো অনেক অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে আপনার শরীরে, ফ্রি র্যাডিক্যাল ইনজুরি বা হোয়াট এভার। মানে কারণ আমরা যে ধরনের প্রসেসড ফুড খাই এটসেট্রা বা জাঙ্ক ফুড খাই, তাতে অনেক রকম কেমিক্যালস থাকে যেগুলো ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ করতে পারে। তো এই জিনিসগুলোকে যতটা সম্ভব কার্টেল করা দরকার। কয়েকটা অ্যাসপেক্ট আছে, এক হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ঘুম, যাতে স্ট্রেসটা কমানো যায়, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। সেকেন্ড হচ্ছে ভেরি ব্যালেন্সড ডায়েট, যাতে ভেজিটেবলসও থাকবে, প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেটও থাকবে। যতটা সম্ভব জাঙ্ক ফুড কমানো, এই ভাজাভুজি প্যাকেট ফুড বা যেগুলো আপনার ওই কাপ নুডলস বা ওই ধরনের যে খাবার দাবার, বা এদিকে ধরুন কোক বা থামস আপ সফট ড্রিঙ্কস, যেগুলো সেইগুলো যতটা সম্ভব কাটেল করা যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রচুর স্টাডিজে দেখা গেছে যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার বেসিসে করেন, সেটা সাধারণ হাঁটা বা দৌড়ানো হতে পারে, খুব হার্ডকোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, সেটাই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেকটাই কমে। এবং খুব মাইনরিটি একটা গ্রুপ আছেন যেটা জেনেটিক ডিজিজেস, লোকের মনে হয় যে ক্যান্সার মানেই জিন, ব্যাপারটা তা নয়। খুব 5% to 10% ক্ষেত্রে জিনিসটা জেনেটিক। তো যেই সব ফ্যামিলিতে প্রচুর পরিমাণে ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সার আছে, তাদেরকে একটু বেশি সতর্ক থাকা উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সেই জিনটা ধরাও পড়া যায়, তাহলে আগে থেকে কিন্তু প্রোফাইল্যাকটিক ম্যাস্টেক্টমি বা প্রোফাইল্যাকটিক ওভারিয়ান রিমুভাল করেও রিস্কটাকে কমানো যায়। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রশ্ন করব, মানে বিষয়টা একটু খুবই অদ্ভুত লাগবে হয়তো, কিন্তু তবুও সাধারণ দর্শকদের জন্য তারা জানতে অবশ্যই চাইবেন যে সুস্থতার হার। কারণ আমরা জানি যে মানে সবাই যে কোনো রোগের ক্ষেত্রেই একটা বিষয় থাকে যে আমি সুস্থ হব কিনা, ডাক্তারদের কাছে একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আপনারা সুস্থতার হার কতটা দেখতে পান ব্রেস্ট ক্যান্সারে? সেটা অনেকটাই স্টেজের উপর ডিপেন্ড করে। স্টেজ 1 এর যদি কিওর রেট বলেন অ্যাবাভ 90%, 90 to 95%, কারণ কখনোই 100% সার্টেনটি দিয়ে তো কিছু বলা সম্ভব না। স্টেজ 2 এর ক্ষেত্রে সেটা 75 to 80% হতে পারে।
স্টেজ 3 ক্ষেত্রে অ্যারাউন্ড 65-70%। স্টেজ 4 হয়ে গেলে কিন্তু কিওর রেটটা 0%-এর কাছাকাছি চলে যায়। কারণ সেখানে যেটা আমি একটু আগেও বললাম যে যখন জিনিসটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে তখন আর কিওর করা সম্ভব হয় না। তো ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে কিওর রেট যদি বলেন সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উইথ লেটেস্ট ট্রিটমেন্ট অলমোস্ট 80-85% অন অ্যান অ্যাভারেজ। এটার লেটেস্ট ট্রিটমেন্ট বলতে আর কি কি রয়েছে, রেডিয়েশন, টার্গেটেড থেরাপি, এগুলো ছাড়াও? মেইনলি অপটিমাল কেমোথেরাপি, তার সঙ্গে দরকার পড়লে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি অ্যাড করা, সেটা ডিপেন্ড করছে কি টাইপের ক্যান্সার সেল সেটার উপর। ভালোভাবে সার্জারি করা, ভালোভাবে রেডিয়েশন দেওয়া, এবং যতদিন রেকমেন্ডেড ডিউরেশন ডাক্তারবাবু বলছেন ততদিন হরমোনাল ট্যাবলেট কন্টিনিউ রাখা। এই পুরো জিনিসটা যদি আপনি করেন আপনার অলমোস্ট 75-85% চান্স যে আপনার ব্রেস্ট ক্যান্সারটা আর্লি স্টেজে থাকলে কিওর হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই ফার্স্ট স্টেজ যেটা একদম কিউরেবল, আপনি বলছেন 90% কিউরেবল, এইটা কি ধরা পড়া সম্ভব? ভীষণভাবেই ধরা পড়া সম্ভব। ব্রেস্টের ক্ষেত্রেই একমাত্র রোগ যেটায় সবসময় পেশেন্টের একটা চান্স থাকে জিনিসটা আর্লি স্টেজে ধরা পড়া সম্ভব। আচ্ছা, একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই যে আপনারা তো সাধারণত অনেক রকম টেস্ট করান, ব্লাড টেস্ট বলুন বা ইয়ে করুন, বা এমনি সাধারণ অনেক ক্ষেত্রে ছোটখাটো খরচা হয়। হ্যাঁ, সেটা দামি মোবাইল ফোন হতে পারে, কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া। 2-3 বছরে একবার, বিশেষ করে 40 বছরের ঊর্ধ্বে যারা মহিলারা আছেন, 2-3 বছরে একবার জাস্ট একদিন বার করে যদি একটু ম্যামোগ্রাফি করতে পারেন রেগুলার বেসিসে, আপনার কিন্তু স্টেজ 1-এ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, এরকম তো কোথাও লেখা নেই যে আমার ক্যান্সার হবে না, হতেই পারে। হ্যাঁ। কাজেই সেটাকে আর্লি স্টেজে ধরার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্ক্রিনিং। এবং স্ক্রিনিং মানে কিছুই না, 40 বছরের ঊর্ধ্বে যারা মহিলা আছেন বছরে 2-3 বছরে একবার একটা ম্যামোগ্রাফি করা, ব্যাস এইটুকুই। এতেই কিন্তু অনেক পেশেন্ট অনেক আর্লি স্টেজে ধরা পড়বে। আর তারপর তো ট্রিটমেন্ট রয়েছেই, ট্রিটমেন্ট তো আছে, অনকোলজিস্টরা রয়েছেন, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। সুস্থ হওয়ার হার স্যার যেমনটা বললেন স্টেজ 1-এর ক্ষেত্রে একেবারে 90% সুস্থ হওয়া সম্ভব। ক্যান্সার মানেই আমি ভয় পেয়ে যাচ্ছি, আমার চারিপাশের লোকজন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, বিষয়টা তেমন নয়। স্টেজ 3 অবধি আমরা নিজেদেরকে সুস্থ করতে পারি, আর সেটার পার্সেন্টেজ অনেকটাই বেশি, বলা চলে 60%। আর বাকি 40% যেটা রয়েছে সেটা তো ট্রিটমেন্টের উপর নির্ভর করবে। আপনি নিজের লাইফস্টাইল কতটা বদলাতে পারছেন, নিজেকে কতটা স্বাস্থ্য সচেতন রাখতে পারছেন, ট্রিটমেন্ট চলাকালীন যে রুলস রেগুলেশনস গুলো আপনার জন্য থাকছে সেগুলোকে আপনি কতটা বহন করতে পারছেন, নিজের খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এক্সারসাইজ, ঘুম, সেই সমস্তটা কিছু। আর যাদের হয়নি তাদের ক্ষেত্রেও স্যার যেমনটা বললেন 2-3 বছরে একবার যদি ওই টেস্টটা করানো যায় তাহলেও হয়তো, বিশেষত আমরা মেয়েরা যারা রয়েছি তাদের ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অনেকটা সচেতন হওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা তো অনেক টাকা পয়সায় এদিক ওদিক খরচা করি, একটা টেস্ট তো করে দেখা যেতেই পারে নিজেদের স্বাস্থ্যের জন্য, নিজেরা কতটা ভালো থাকবো তার জন্য। ক্যান্সার কিউরেবল হওয়া সম্ভব স্যার যেমনটা বললেন, তাই ভয়ের কিছু নেই, নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা সকলকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ।